খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, ক্লাসটা লং হবে, ক্লাসটা করিও বুঝে যাবে কেমন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো একটু কঠিন, বাকিগুলো একদম পান্তা পাতা, ওগুলো 1 সেকেন্ডে করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো একটু কঠিন, এগুলো বুঝতে চেষ্টা করো। দেখো, দ্য ম্যান হু ইজ পুয়ার, এই কথার অর্থ কি বলতে পারবা? দ্য ম্যান হু ইজ পুয়ার এই কথার অর্থ কি, কে বলতে পারবা? দ্য ম্যান হু ইজ পুয়ার, তাই দ্য ম্যান মানুষটি, যে হয় গরিব, যে হয় গরিব, এই কথাটাকে আমি যদি একদম সংক্ষেপে বলি, এই কথাটাকে শর্ট করলে কী হবে বলতো? এই কথাকে শর্ট করলে এরকম, মানে এটা একটা কমপ্লেক্স বাক্য, এটা কি কমপ্লেক্স বাক্য, এটাকে শর্ট করলে কী হবে? দ্য পুয়ার ম্যান, দ্য পুয়ার, কথা কি বুঝছো? আমি লিখছি দ্য ম্যান হু ইজ পুয়ার, এটাকে যদি আমি আরো শর্ট করে বলি, এক কথা কি বলা যায়? দ্য পুয়ার ম্যান, তাই না? দ্য ম্যান হু ইজ পুয়ার, এটাকে শর্ট করলে হচ্ছে কি? দ্য পুয়ার ম্যান। তাহলে বলতো এই বাক্য থেকে এই বাক্য হতে কি বাদ গেছে বলতো? এই বাক্য থেকে যে আমরা এই বাক্য পাইছি, এখানে মিসিং গেছে কোনটা? কোন জিনিসটা এখানে আছে এখানে নাই বলতো? হু নাই, তাই না? আর কি নাই? ইজ নাই, তাই না? বুঝছো সবাই এটুকু? ওকে ফাইন। তাহলে এরকম একটা জটিল বাক্য থেকে, এরকম একটা জটিল বাক্য থেকে যখন আমরা একটা সিম্পল বাক্য করবো, সেক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন মানে হু, হুইচ, হুম বা দ্যাট বাক্যের মাঝখানে যেগুলো আসে সেটা, এবং বি ভার্বটা WH ওয়ার্ড বা রিলেটিভ প্রোনাউন বা বি ভার্ব, এই দুটো জিনিস কী যাবে? বাদ যাবে। এই দুটো জিনিস কী যাবে? বাদ পড়ে যাবে। বুঝতে পারছো কি? এটা হচ্ছে, এটাকে বলে কি? এই জিনিসটা বাদ যাচ্ছে। তাহলে কী হচ্ছে? এই যে কমানো, কেমন কি কি এটা কি বলে? আচ্ছা আমি দেখাই এবার, একটু বুঝো কেমন। আমাদের এখানে একটা এই ক্লজটার নাম হচ্ছে, এটা কি বলে জানো? এটাকে বলে রিডিউস ক্লজ। কি বলে? রিডিউস ক্লজ। এটা আমি তোমাদের পড়াই নাই, কেমন? রিডিউস ক্লজ। আচ্ছা, রিডিউস শব্দের অর্থ কি বলতে পারবা? রিডিউস মানে কি? কমানো। কি কি করা? কমানো। মনে থাকবে এই ওয়ার্ডটা আশেপাশে, কেমন? রিডিউস মানে কি? কমানো, হ্রাস করা। তার মানে রিডিউস মানে হচ্ছে একটা বড় বাক্যকে ছোট করা, একটা বড় বাক্যকে ছোট করা। তো ছোট করার নিয়মটা কি? ছোট করার নিয়মটা হচ্ছে WH ওয়ার্ড আর বি ভার্বটা কি করতে হবে? বাদ দিতে হবে। WH ওয়ার্ড আর বি ভার্বটা বাদ দিতে হবে। তাহলে দ্য বয় হু ইজ টল, এটাকে সংক্ষেপে কি বলতে পারবো? দ্য বয় হু ইজ টল, এটাকে সঙ্গে কি বলতে পারবো? দ্য টল বয়। কি বলতে পারবো? দ্য টল। হু বাদ যাবে আর ইজ বাদ যাবে। বুঝছো কিনা? এটুকু বুঝছো সবাই? ওকে ফাইন। এখানে এখানে এবার দেখো, এই প্রশ্নটা একটু দেখো, এখানে যেটা বলছে, এখানে একটু খেয়াল করো, এই প্রশ্নটা দেখো এখানে। দ্য টল জেন্টেলম্যান, এখানে এই বাক্যটা, পুরো বাক্যটা ছিল এরকম, হু ইজ স্ট্যান্ডিং, হু ইজ স্ট্যান্ডিং, যে দাঁড়িয়ে আছে, বাই দ্য ডোর, দরজার পাশে। তো এখন এইটাকে আমরা রিডিউস করতে হবে, এখানে এই যে হুটা বাদ যাবে, ইজটা বাদ যাবে, তাহলে হু ইজ স্ট্যান্ডিং, দেখো বাক্যটা ছিল এরকম, এই দেখো, হু ইজ স্ট্যান্ডিং, দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং, হু ইজ স্ট্যান্ডিং, হু ইজ স্ট্যান্ডিং, কেমন? তাহলে এখন আমরা এটাকে রিডিউস করলে কী বাদ যাবে? আমাদের রুলস অনুযায়ী এই WH ওয়ার্ড আর ভি ভার্বটা বাদ যাবে, WH ওয়ার্ড আর ভি ভার্বটা বাদ যাবে। তাহলে কী হবে? শুধু স্ট্যান্ডিং হয়ে যাবে, শুধু স্ট্যান্ডিং হয়ে যাবে। কারণ আমরা বলছি না দ্য পুয়ার ম্যান, দ্য ম্যান হু ইজ পুয়ার, এটাকে আমরা করতে পারি দ্য পুয়ার ম্যান, সেক্ষেত্রে WH ওয়ার্ড আর ভি ভার্বটা বাদ যাচ্ছে, ঠিক আছে কিনা? তাহলে শুধু এখানে কী হচ্ছে? শুধু স্ট্যান্ডিং থাকছে। তাহলে এখানে ঠিক সেটাই হচ্ছে আর কি, রিডিউস ক্লোজ করছে। রিডিউস ক্লোজ করে এই বাক্যটা ছিল দ্য দ্য টল জেন্টলম্যান হু ইজ স্ট্যান্ডিং। তাহলে এখানে কি হচ্ছে? হু ইজটা বাদ গেছে, কি দেখবে? শুধু স্ট্যান্ডিং। তাহলে এখানে এই দেখো, এই হু স্ট্যান্ডিং এটা হচ্ছে না, এখানে ইজ থাকার কথা ছিল, এটা নাই। আর এখানে ইজ আছে না, এখানে হু লাগবে, তাহলে এটাও বাদ। তাহলে কি শুধু আমাদের রিডিউস ক্লোজের নিয়ম অনুযায়ী শুধু ভার প্লাস আইনজি হবে। রিডিউস ক্লোজের কি? ভার প্লাস আইনজি। তাহলে এরকম যদি কোনো প্রশ্ন দেখো, সেখানে বুঝবা যে এগুলো সাধারণত ভার প্লাস আইনজি দিয়ে হবে, সাধারণত কি? ভার প্লাস আইনজি দিয়ে হবে। আচ্ছা, এটা না বুঝতে নাই, এত প্যারা নেই, কিছু নেই, কেমন? তারপর আসো এখানে দেখো 3 নম্বর, কেমন? 3 নম্বর প্রশ্ন, এটাই অধ্যায়ের প্রশ্ন না, এই জন্য পারছো না। আফটার ড্যাশ সাসপেন্ডেড, আফটার একটা কি বলতো? আফটার ওয়ার্ডটা কি বলতো? একটা প্রিপোজিশন। আফটার ওয়ার্ডটা একটা কি জানো? এটা আফটার ওয়ার্ডটা যে একটা প্রিপোজিশন, জি জানি। তাহলে প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে, প্রিপোজিশনের পরে কি হয়? প্রিপোজিশনের পরে এটা রাইট ফর্ম ভার্ব রুলস হচ্ছে কি? ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি, এটা মনে রাখবা, কেমন? এটা রাইট ফর্ম ভার্বে গেলে আমি পড়াবো তখন, এটা রাইট ফর্ম প্রশ্ন অংশ, এই জন্য পাচ্ছ না, ঠিক আছে কিনা? তাহলে প্রিপোজিশন প্লাস ভার প্লাস আইএনজি, তাহলে এখানে কি হবে? হ্যাভিং দিয়ে হবে। কি হবে? হ্যাভিং। কি হবে? আফটার হ্যাভিং, হ্যাভিং তো এখানেও আছে, এখানেও আছে, কিন্তু এটা কি হবে? প্যাসিভ হবে। কেন হবে? কারণ তাকে বহিষ্কার করা হয়েছে, সে বহিষ্কার করে নাই, এটা প্যাসিভ হচ্ছে। প্যাসিভ আমি যদি বলি আমি বহিষ্কার করছি, তাহলে আই সাসপেন্ড, কিন্তু আই অ্যাম সাসপেন্ডেড মানে আমাকে বহিষ্কার করছে, এটা প্যাসিভ হবে। এই জন্য প্যাসিভ হওয়ার জন্য কী হচ্ছে? এখন তুমি পারছো না, এটা বোঝা দরকার। এটা বুঝতে হলে দুটো জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে রাইট ফর্ম ভার্ব বুঝতে হবে, প্যাসিভ বুঝতে হবে। তো আমি রাইট ফর্ম ভার্ব প্যাসিভ যখন করবো, তখন এটা আর ভালো বুঝবা, ঠিক আছে? তারপর এখানে আসো,
এই 4 নম্বর প্রশ্ন আমাদের ফার্মিং কোশ্চেন একটা রুল ছিল, কেমন? ফার্মিং কোশ্চেন আমি পড়াইছি, এম এর কোশ্চেন কি বলছি মনে আছে? ফার্মিং কোশ্চেন যারা করছো সেখানে আমি বলছি কি ডাব্লিউএইচ ওয়ার্ডটা যখন বাক্যের মাঝখানে আসবে, ডাব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্যের মাঝখানে আসবে এরপর কী হবে বলো তো? সাবজেক্ট হবে, কী হবে? তারপর ভার্ব হবে, মনে আছে? যারা জানো না, যারা আমার ফার্মিং কোশ্চেন ক্লাসটা করো না, তারা এখানে এটা বুঝে নাও, সিম্পল। ডাব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝখানে আসে তারপর পর সাবজেক্ট আসবে, কী আসবে? সাবজেক্ট, এরপর ভার্ব আসবে। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস সাবজেক্ট বা ভার্ব। তবে এই ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের মাঝখানে আসতে হবে। যারা বুঝো না তারা কি এখন এটা বুঝছো? মানে যারা আমার এই ক্লাসটা করো নাই তারা কি এখন বুঝতে পারছো কী বুঝছো? ডাব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের মাঝখানে আসবে, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব। ক্লিয়ার? ওকে, মানে এবার আমরা সেই রুলস অনুযায়ী এখানে কী হচ্ছে, এখানে দেখো, এই দেখো ডাব্লিউএইচ ওয়ার্ডটা, এই দেখো, এই দেখো ডাব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের মাঝখানে আসছে কি না? আসছে। তাহলে এরপর আমাদের কী দরকার বলো তো? এটা সাবজেক্ট আছে। দেখো তাহলে এখানে দেখো, এই দেখো এখানে দিছে ভার্ব, এই দেখো এখানে দিছে ভার্ব, এখানে দিছে ভার্ব। তাহলে এই অপশন এ তো দিছে ভার্ব, একমাত্র সাবজেক্ট আছে কোথায়? যে এখানে সিতে, হি, তাই না? তাহলে এটা উত্তর, 1 সেকেন্ড উত্তর, বুঝতে পারছো? ওকে ফাইন। তারপর দেখো আই ডোন্ট রিমেম্বার, এটাও ঠিক সেম রুল। দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড, এই ডাব্লিউএইচ ওয়ার্ড, এই ডাব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে আসছে। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝখানে আসে এরপর কী হবে বলো তো? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কোথায় আছে? সাবজেক্ট এখানে ইজ আছে আর এখানে হার আছে, কোনটা হবে? ইজ হবে না হার হবে? উত্তর কোনটা হবে? ইজ কি সাবজেক্ট? না, ইজ সাবজেক্ট না, তাহলে এটা হার হবে। ক্লিয়ার? ওকে, মানে এগুলো হচ্ছে তুমি আমার ফার্মিং কোশ্চেনের ক্লাসটা করবা, ওখানে জাস্ট 2টা রুলস আছে, 1 মিনিটের ক্লাসটা হচ্ছে 1 মিনিটের, কেমন? ওকে ফাইন। তারপর এখানে একটু খেয়াল করো, এখানে আসলে এই যে এই ফ্রেজ, এটা একটা ফ্রেজ থেকে আসছে, ফ্রেজের মানে একটা ফ্রেজ, এই ফ্রেজ মানে কি? কিছু ওয়ার্ড যেটা একটা মিনিং প্রকাশ করে, কেমন? তো এখানে নাও দ্যাট, এই কথা অর্থ জানতে হবে। নাও দ্যাট মানে কি? কারণ বা যেহেতু। নাও দ্যাট, যেহেতু, মানে এই নাও দ্যাট মানে হচ্ছে, নাও দ্যাট মানে হচ্ছে কি? অ্যাজ। এটা ভোকাবুলারি বেস প্রশ্ন, অ্যাজ, অ্যাজ মানে যেহেতু, যেহেতু দ্য এক্সাম আর ওভার, প্রশ্ন কি মানে কি হচ্ছে? পরীক্ষা শেষ হয়ে গেছে। উই ক্যান প্ল্যান, আমরা আলোচনা করতে পারি, আমরা প্ল্যান করতে পারি ফর এ সাইট সিইং ট্যুর, একটা দৃশ্যের মানে একটা প্রাকৃতিক দৃশ্যের দেখার আমরা ট্যুর করতে পারি। যাই হোক, তারপর এগুলো এত ইম্পর্টেন্ট না, কেমন? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কখনো এরকম বড় বড় প্রশ্নগুলো কখনো রিপিট হবে না, কেমন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হচ্ছে এরকম যে এগুলো কোনো রিপিট হবে না, তার মানে এগুলো যদি না পারে এগুলো নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই, কেমন? ওকে ফাইন। তারপর এখানে একটু খেয়াল করো, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কেমিক্যাল অন ক্যাটালিস্ট প্ল্যানেট ইজ ক্লোরোফিল, কেমন? এবার দেখো, ইন দ্য প্রেসেন্স অফ হুইচ, যেটার উপস্থিতিতে, ইন দ্য প্রেসেন্স অফ হুইচ, এগুলো পুরোপুরি মিনিং বেস একটা প্রশ্ন, কেমন? ইন দ্য প্রেসেন্স অফ হুইচ, যেটার উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড ওয়াটার বিক্রিয়া করে টু ফর্মে কার্বোহাইড্রেট গঠন করে, কেমন? আচ্ছা, তারপর তোমাদের 8, 9, 10 এগুলো সবগুলো সমস্যা আছে। 8 নাম্বার। জি সমস্যা। ওকে, এই 13 নম্বর পর্যন্ত সমস্যা। ওকে ফাইন। দেখো 8 নম্বর কি বলছে, দেখো, ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট করিম শুড চেয়ার দ্য মিটিং, ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে এখানে দেখো অপশান এতে বলছে করিম ওয়াজ ডিসাইডেড। মনে রাখবা প্যাসিভ চিনার একটা উপায় হচ্ছে কি, দেখো প্যাসিভ তোমরা জানো কি আমি জানি না, প্যাসিভ জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। প্যাসিভ মানে কি? B+B3। প্যাসিভ মানে কি? B+B3, বলো সবাই বলো, প্যাসিভ মানে কি? B+B3। এই জিনিসটা মাথা ঢুকো, প্যাসিভ এত জরুরি কিছু না, খুবই সহজ। প্যাসিভ মানে হচ্ছে B+B3। আমি একটা উদাহরণ দিলে বুঝবে। ধরো আমি যদি বলি রাইস, আমি যদি বলি রাইস ইজ ইটেন বাই মি, এই বাক্যটা আমরা ছোটোবেলা থেকে জানি, তাই না? এই বাক্যটা আমরা ছোটো থেকে জানি না, রাইস ইজ ইটেন বাই মি। তাহলে দেখো এই ইজটা কী বলো তো? এই ইজটা হচ্ছে একটা বিভাব, তাই না? আর ইটেনটা কী বলো তো? ইটেন একটা B3 না? ইটেন একটা B3 না? না, ভার্ব না, B3। জি ভাইয়া। তাহলে দেখো এই B+B3, দেখো ইজ ইটেন, মানে ইজ হচ্ছে বি আর ইটেন হচ্ছে B3। তাহলে B+B3 হয়েছে কিনা? এই B+B3 মানে প্যাসিভ। B+B3 মানে কি? প্যাসিভ। B+B3 মানে কি? প্যাসিভ। বুঝছো সবাই এটা? মানে এইটুকু বুঝছো কিনা? প্যাসিভ মানে কি? B+B3। এবার এখানে আসো, এখানে বলছে দেখো ওয়াজ, এটা একটা বিভাব কিনা? ওয়াজ একটা বিভাব। তারপরে ডিসাইড মানে কি? ডিসাইড হচ্ছে B3। তাহলে B+B3 মানে কি? প্যাসিভ হয়ে গেছে। করিম প্যাসিভ হবে কখন বলো তো? প্যাসিভ হবে যখন কর্তা কাজটা করতে পারছে না। করিম কি কাজটা করার যোগ্য কিনা? করিম অবশ্যই কাজটা করতে পারে, তার মানে কি এটাকে প্যাসিভ হবে? না, না, প্যাসিভ হবে না। প্যাসিভ হবে ধরো যেমন এই বাক্যে দেখো রাইস ইজ ইটেন, তাহলে রাইস সাবজেক্টটা দেখো, সাবজেক্ট হচ্ছে রাইস। রাইস কি কোনো কিছু করতে পারে? না। কর্তা যখন কোনো কাজ করতে পারবে সেক্ষেত্রে প্যাসিভ হবে। তার মানে এখানে করিম দিয়ে হবে না, করিম দিয়ে হবে না, করিম দিয়ে হবে না, এই দুটো বাদ, এটা প্যাসিভ হবে না, ঠিক আছে কিনা? তাহলে এখানে কি হবে? ইট ওয়াজ ডিসাইড, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্যাট, যে
এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইট ওয়াজ ডিসাইডেড, এটাকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্যাট যে করিম শুড চেয়ার, করিম সভাপতিত্ব করবে। চেয়ার মানে এখানে সভাপতি, চেয়ার মানে এখানে চেয়ার না, চেয়ার মানে কি সভাপতি, আমরা বলেন চেয়ারপারসন, চেয়ারপারসন মানে সভাপতি। তাই করিম শুড চেয়ার, করিম সভাপতিত্ব করবে ইন দ্য মিটিং, করিম মিটিং সভাপতিত্ব করবে। তারপর দেখো আই হ্যাভ রেড দ্য বুক, আই হ্যাভ রেড আমি পড়েছি, দ্য বুক, বুকটাকে এটাকে আবার কি বলছে দেখো, এটা এমবেডেড। হ্যাঁ এখানে কি হচ্ছে দেখো, দ্যাট ইউ ল্যান্ড মি, আই হ্যাভ রেড আমি পড়েছি, এ হ্যাভ এর পরে যদি ভিতরি আসে, যেমন আই হ্যাভ গন, দেখো একটু খেয়াল করো, স্ট্রাকচার শিখো, পড়াশোনা কোনো কিছু মুখস্থ করা দরকার না, আমার সাথে প্র্যাকটিসে অনেক গ্রামার শিখতে হবে তোমাকে, কেমন? দেখো আই হ্যাভ গন, এই কথার অর্থ কী বলতো? আই হ্যাভ গন মানে হচ্ছে আমি গিয়েছি, হ্যাভ এর পরে যদি ভিতরি আসে এটার অর্থ হবে কি গিয়েছি, করেছি, খেয়েছি, মানে ছি অথবা ছো। যেমন আই হ্যাভ টেকেন মানে আমি নিয়েছি, আই হ্যাভ প্লেড আমি খেলেছি, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, তার মানে হ্যাভ প্লাস ভিতরি হলে ছি অথবা ছো হবে, কেমন? তাহলে আই হ্যাভ রেড মানে কি আমি পড়েছি, আই হ্যাভ রেড মানে কি আমি পড়েছি, আই হ্যাভ রেড দ্য বুক আমি বইটি পড়েছি, দ্যাট ইউ লেন্ড মি যেটা, দ্যাট মানে কি যেটা, হুজ মানে যার, এখানে যার হবে না, হোয়াট মানে কি, এখানে কি হবে না, তারপর এখানে বলছে হুম, হুম মানে যাকে, নাকি আমি বইটা পড়েছি যেটা তুমি আমাকে দিয়েছো, তাহলে যেটা মানে কি দ্যাট, যেটা মানে কি দ্যাট, এখানে হুজ মানে তো যার, এটা হবে না, যার আমাকে দিয়েছো, কি আমাকে দিয়েছো, কাকে আমাকে দিয়েছো, এটা হবে না, তাহলে এখানে এই শব্দগুলো অর্থ জানতে হবে, হুম, তাহলে এখানে কি এই শব্দগুলো অর্থ জানতে হবে, তাহলে বলো তো দ্যাট মানে কি যেটা বা যে, আর হুজ মানে কি যেটা, যেটার বা যার, হোয়াট মানে কি, হুম মানে কি যাকে, হুম মানে কি যাকে, এই ওয়ার্ডগুলো অর্থ জানলে তাহলে এটা বুঝতে হবে, হচ্ছে কথা। তারপর দেখো এটা প্রোনাউনের অধ্যায়ের প্রশ্ন, এটা এই জন্য বুঝতেছো না। তারপর দেখো এটা দেখো, ইট ইজ বিলিভড এটাকে বিশ্বাস করা হয়, এটা বিশ্বাস করা হয়, ইট ইজ বিলিভ, ইট তো কোনো কিছু করতে পারে না, এই জন্য প্যাসিভ হচ্ছে, দেখো এই দেখো একটু প্যাসিভ কীভাবে দেখো, বা সাবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট হচ্ছে ইট, দেখো ইট কি কোনো কিছু করতে পারে বলো, না পারে না, তার মানে এটা অবশ্যই প্যাসিভ হবে, প্যাসিভ মানে কি বি প্লাস বি থ্রি, তাহলে দেখো এই যে ইজটা হচ্ছে কি, দেখো ইজটা হচ্ছে বি আর বিলিভটা হচ্ছে বি থ্রি, তাহলে ইট ইজ বিলিভড এটাকে বিশ্বাস করা হয়, এটা কোনো কিছু বিশ্বাস করে না, এটাকেই বিশ্বাস করা হয়, কেমন? তাহলে ইট ইজ বিলিভ কি, ইট ইজ বিলিভ দ্যাট এটাকে বিশ্বাস করা হয় যে, দ্যাট মানে যে, লাইফ বিগেন জীবন শুরু হয়েছিল বিলিয়ন্স অফ ইয়ার্স এগো হাজার হাজার বছর আগে, বুঝতে পারছো কিনা? ওকে, তারপর দেখো এই তোমার 11 নাম্বার একটু খেয়াল করে দেখো, এখানে কি বলছে, আই টু ক্যালকুলেট, তো এখানে আমাদের এমবের কোশ্চেন অনুযায়ী কি ডাব্লিউ ছোট্ট বাক্যের মাঝখানে আসবে, দেখো এই ডাব্লিউ ছোট্ট বাক্যের মাঝখানে, এই ডাব্লিউ ছোট্ট বাক্যের মাঝখানে, এখানে ডাব্লিউ ছোট্ট বাক্যের মাঝখানে আসে, এই জন্য বাদ, এই জন্য বাদ, এই দুটা, ওই যে আমি যেটা বললাম ডাব্লিউ ছোট্ট বাক্যের মাঝখানে আসে, এরপর কি আসবে বলো তো, ডাব্লিউ ছোট্ট বাক্যের মাঝখানে আসে এরপর কি হয় বলো, সাবজেক্ট। সাবজেক্ট, এরপর কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে এখানে বলো তো কোনটা হবে, অপশন, অপশন এ হবে নাকি অপশন ডি হবে বলো তো? এখানে প্রথম কথা সাবজেক্ট হচ্ছে কি মানি, মানিটা হচ্ছে সাবজেক্ট, মানিটা হচ্ছে সাবজেক্ট, কেমন? তো আসছে ভালো কথা, মানি সাবজেক্ট, এখন মানি মানে কি কাউন্টেবল না আনকাউন্টেবল, এটা কি তোমরা জানো? মানি এই ওয়ার্ডটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? সাধারণত একটু মিউট করো, মিউট করার প্রচুর পরিমাণ শব্দ হচ্ছে, কে মাইক অন করে রাখছো প্লিজ একটু মিউট করে ফেলো, সবাই মিউট করে ফেলো, আমি বলবো কথা, তোমাদের প্রশ্ন করবা শুধু আমি উত্তর দিব, আমি উত্তর দেওয়ার সময় মাইক অনটা অফ করে রাখবা, অন করে রাখবা না, কেমন? আচ্ছা আমি ব্যাখ্যা করছি, এটা খেয়াল করো, দেখো একটু খেয়াল করো, অনেক কিছু এখানে আসলে, অনেক অধ্যায়ের প্রশ্ন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো একটা প্রশ্ন শুধুমাত্র একটা অধ্যায় থেকে আসতেছে না, মানে অনেকগুলো অধ্যায়কে যুক্ত করে প্রশ্ন আসছে, এই জন্য তোমরা পারছো না আর কি, বুঝতে পারছো কিনা? আচ্ছা এখানে খেয়াল করো, ওয়ার্ডটা হচ্ছে কি মানি, দেখা যাচ্ছে না স্ক্রিন? জি ভাই, ভাই আমি স্ক্রিন দেখতে পাচ্ছি অনেকক্ষণ থেকে, আমি এজন্য কেটে দিলাম একবার। স্ক্রিন যদি না দেখতে পাও, বাকিরা দেখতে পাচ্ছ, বাকিরা জি যাচ্ছে, দেখা যাচ্ছে। বাকিরা যদি যারা স্ক্রিন দেখতে পাচ্ছ না তারা কলটা কেটে দাও, কেটে দিয়ে লিঙ্কে, গ্রুপে লিঙ্কে গিয়ে আবার জয়েন করো, তাহলে লিখতে পাবা, কেমন? আমি একবার আমি কেটে দিছিলাম একবার, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ওকে ফাইন। সাধারণত মানি ওয়ার্ডটা মনে হচ্ছে, মানি ওয়ার্ডটা সাধারণত গণনা করা যায়, সাধারণত কাউন্টার মানে কি গণনা করা যায়, আনকাউন্টার মানে কি গণনা করা যায় না, সহজ কথা, কাউন্টার মানে কি গণনা করা যায়, আনকাউন্টার মানে কি গণনা করা যায় না। এখন সাধারণত মানি ওয়ার্ডটা মনে হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি গণনা করা যায় টাকা, তাই না সাধারণত, কিন্তু এইটা ব্যতিক্রম, এইটা যদিও গণনা করা যায় কিন্তু তারপরে এটা কি আনকাউন্টেবল, তারপরে এটা কি আনকাউন্ট, মনে রাখবা ঠিক আছে কিনা? টাকা গণনা করা গেলেও এটা আনকাউন্টেবল, ঠিক আছে কিনা? তা আনকাউন্টেবলের সাথে বসে কি মাছ, আনকাউন্টের সাথে কি বসে মাছ, আর কাউন্টারের সাথে বসে মেনি, কি বসে মেনি, আনকাউন্টারের সাথে বসে মাছ আর কাউন্টারের সাথে বসে মেনি, যেহেতু এটা আনকাউন্টেবল তাহলে এটার সাথে কি মাছ বসবে না মেনি বসবে বলো তো? মাছ বসবে, তাহলে তার মানে এখানে দেখো, এখানে বলছে যেখানে মেনি মানি আছে সেটা বাদ, এই দেখো এখানে বলছে মেনি মানি, এটা বাদ, বুঝতে পারছো কিনা? এটা বাদ,
তাহলে কোনটা হবে? মাছ মানি হবে। কী হবে? মাছ মানি। এখানে আসলে প্রশ্নটা নাউন অধ্যায় থেকে আসে, নাউন অধ্যায়ের প্রশ্ন এটা, ঠিক আছে কিনা? নাউন, তারপর এমবেডেড কোশ্চেন সব কিছু মিক্স করে প্রশ্ন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো এই জন্য দেখো একটা স্টুডেন্ট চান্স পাওয়া অনেক কঠিন এই জন্য, কারণ একটা প্রশ্ন একটা গ্রামার থেকে করে না, প্রত্যেকটা প্রশ্ন 4-5টা গ্রামার মিক্স করে করে। বুঝতে পারছো কিনা? আচ্ছা, তারপর আসো এখানে দেখো ভাই আরেকবার বলেন, এই যে আনকাউন্টেবলের ইসে কি হবে? মেনি? আনকাউন্টারের সাথে বসবে মাছ, আনকাউন্টারের সাথে কি বসবে? মাছ, আর কাউন্টারের সাথে বসবে মেনি, আনকাউন্টারের সাথে কি বসবে? মেনি। বুঝতে পারছো? আনকাউন্টারের সাথে মাছ আর কাউন্টারের সাথে মেনি। ক্লিয়ার? তাহলে মানি ওয়ার্ডটা আনকাউন্টেবল, এটা অনেকেই জানো না। তোমরা সাধারণত 90% মানুষ মনে করে মানি ওয়ার্ডটা কাউন্টেবল, কারণ যেহেতু টাকা গণনা করা যায়, কিন্তু এটা গণনা করা যাওয়া সত্ত্বেও এটা আনকাউন্টেবল, সবাই মনে রাখবা। মনে থাকবে? ওকে, ফাইন। তারপর আসো এখানে দেখো দ্যাট ক্লোজের ব্যবহার, সেটা হচ্ছে কি, আওয়ার নান্নু ইজ এ গুড ক্রিকেটার ইজ নোন টু অল। না, এটা আসলে প্রশ্নটা ছিল যে দেখো নান্নু ইজ এ গুড ক্রিকেটার, তারপর দ্যাট ইজ নোন টু অল, এই দ্যাটটাকে বাক্যে এমফাসিস করার কারণে সাধারণত এগুলা বাক্যের প্রথমে চলে আসে। এরকম বাক্যগুলো যেরকম সাধারণত এরকম থাকলে সাধারণত সেখানে দ্যাট ক্লোজ বসাবা। কেমন? দ্যাট ক্লোজগুলো এরকম এমফাসিস করার ক্ষেত্রে দ্যাটটা বাক্যের প্রথমে চলে আসে। আর যেহেতু এটা প্রেজেন্ট ক্লোজের প্রশ্ন, এখানে বোঝা যাচ্ছে যে এখানে দ্যাটটা হচ্ছে একটা, আওয়ার তো কোনো কনজাকশন না, উইচ হবে না, এগুলো হবে না, এগুলো বাক্যের প্রথমে বসতে পারে না। বুঝতে পারছো কিনা? তাহলে কি হচ্ছে, এখানে দ্যাটটা বসবে আর কি। বুঝতে পারছো কিনা? ওকে, তারপর আসো তোমার এই অধ্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কার সমস্যা আছে? 1 থেকে এই 5-এর মধ্যে কার কোথায় সমস্যা, কোনটা বলো? দ্রুত বলো। 3-4। 3-4 আর 2-3। 2-3, তারপর আর 5 আর 1, আর বাকি আছে 2টা। এই 2টা সমস্যা আছে। ওকে, ফাইন। এখানে খেয়াল করো। আচ্ছা, একও সমস্যা আছে না? আচ্ছা, এটা পারতেছো না, এটা আমি একটু বলছি। ডাব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝখানে আসে কী হবে বলো তো? ডাব্লিউএইচ বাক্যের মাঝখানে আসে, এরপর কী আসবে? সাবজেক্ট। তাহলে সেটা আছে একমাত্র এই যে বিতে। ক্লিয়ার? এই দেখো ডাব্লিউএইচ এর পরে ভার্ব, ডাব্লিউএইচ এর পরে ভার্ব, ডাব্লিউএইচ এর পরে ভার্ব, একমাত্র এই যে বিতে ডাব্লিউএইচ এর পরে হি দিছে, এটা সাবজেক্ট, এই জন্য এটা উত্তর। ক্লিয়ার? বুঝছো? জি ভাই। ওকে, ফাইন। এবার আসো 2 নম্বরে। 2 নম্বরে কি বলছে দেখো, আমি তোমাদের প্রিপোজিশনাল ফ্রেজ পড়াই নাই, তাই না? আমি তোমাদের ইনফিনিটিভ ফ্রেজ পড়াই নাই, এই 2টা ফ্রেজ আমি পড়াই নাই। কারণ পড়াই নাই কেন? পড়াই নাই কারণ হচ্ছে এগুলো থেকে প্রশ্ন আসবে 90%, যেটা থেকে আমি সাধারণত অধ্যায় সেটা ফোকাস করি। এগুলো থেকে প্রশ্ন আসবে ধরো 10 বছরে একটা। তো প্রিপোজিশন মানে কি? প্রিপোজিশন দিয়ে যদি বাক্য শুরু, তাহলে সেটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এখানে তখন শূন্যস্থানের প্রথম ওয়ার্ডটা কি বলতো? ইন। তাহলে এইটা একটা কি প্রিপোজিশন না? তাহলে এটা কি হবে? প্রিপোজিশনাল ফ্রেজ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? নর্মাল কথা, প্রিপোজিশন দিয়ে শুরু হলে প্রিপোজিশন। মানে এটা আমি দিই নাই, এটা মুখস্থ করার মধ্যে কোনো রুলস নাই, এটা ইম্পর্টেন্ট কিছু নেই, এই জন্য আমি দিই নাই। এটা প্রশ্ন সলভ করে, কিছু জিনিস আছে প্রশ্ন সলভ করে শিখতে হবে, আর কিছু জিনিস হচ্ছে অধ্যায়ের বেসিক, এটা জানতেই হবে, যেটা আমি রুলসের মাধ্যমে দিব। কেমন? ওকে, ম্যাম। তারপর আসো 4 নম্বরের সমস্যা আছে। ভাই আমার এটাতে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। এটা কি মানে এরকম সময় কি প্রিপোজিশন দিয়ে শুরু হবে প্লাস প্রিপোজিশন দিয়ে শেষ হবে, মানে আন্ডারলাইন টুকু অংশটা? এটা আসলে ডিপেন্ড করে প্রশ্নের উপর। কেমন? এর অপশনের উপর ডিপেন্ড করে, মানে প্রশ্নের উপর আমি ডিপেন্ড। আরো 3-4টা কোশ্চেন দেখলাম তো সেম অবস্থা, মানে প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে প্রিপোজিশন দিয়ে শেষ হচ্ছে। হ্যাঁ, সাধারণত কেমন, যদি প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রিপোজিশন দিয়ে শেষ হয়, তাহলে সেটা 100% প্রিপোজিশনাল ফ্রেজ বা ক্লজ। কিন্তু এখানে যেহেতু আর অপশন কোনোটা মিলছে না, এই জন্য এখানে প্রিপোজিশন হচ্ছে। বুঝতে পারছো কিনা? এটা অপশনের উপর ডিপেন্ড করবে। বুঝতে পারছো? এখানে তো বাকিগুলো হওয়ার কোনো সুযোগ নেই, এখানে অ্যাডভার্ব হওয়ার কোনো সুযোগ নেই, অ্যাডজেক্টিভ হওয়ার কোনো সুযোগ নেই। বুঝতে পারছো কিনা? এই জন্য এখানে এটা প্রিপোজিশন হচ্ছে। বুঝতে পারছো? ওকে, ফাইন। তারপর 3 নম্বরের সমস্যা ছিল না, হেলেন, এটা জি 3-4। হ্যাজ হেলেন রিসিভড লেটেস্ট সেলস রিপোর্ট, এটা তোমাদের লাগবে না। কেমন? তারপর করো 4 নম্বর না, 4 নম্বর সমস্যা আছে। জি 4-5। 4 নম্বরটা আমরা দেখো এখানে একটা কমা আছে কিনা দেখো তো। জি কমা জি ভাই, অ্যাডভার্বিয়াল হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, শেষ। তারপর অ্যাডভার্ব। রাজশাহীতে আসো। রাজশাহীতে 1 থেকে 10-এর মধ্যে কার নাম্বারগুলো বলো। রাজশাহীতে 1 থেকে 10-এর মধ্যে কার কোথায় সমস্যা আছে, শুধু ইউনিভার্সিটির না, প্রশ্ন নাম্বার বলো। ব্যাখ্যা পারো করছি, দ্রুত বলো, খাতে লেখা আছে না? 1-2-5-6। 1 2 5 6, তারপর আর 7। 10 নাম্বার। 7 10 4 নাম্বার। আর তারপর ওকে, ফাইন। আচ্ছা, এখানে দেখো পিপল হু হ্যাভ পুয়ার ডায়েটিস, এখানে দেখো পিপল হু হ্যাভ
পুয়ার ডাইটিস, এখানে আসলে মার্ক করে দেওয়া উচিত যে হু হ্যাভ পুয়ার, এটাকে মার্ক করে দিবে, এখানে মার্ক করে দেয় নাই বা বোল্ড করে দেওয়ার কথা, বুঝতে পারছো কিনা? এখানে এটা দেয় নাই, এই জন্য তোমরা এটা বুঝতেছো না। এখানে বলছি না মার্ক সেন্টেন্স হু, এখানে বলার কথা না, এখানে এটা মার্ক করে দেওয়ার কথা, এই জন্য এটাকে তোমরা বুঝতেছো না। দেখো এটা শূন্যস্থান করে দেওয়ার কথা ছিল বা এটাকে বোল্ড করে দেওয়ার কথা ছিল, যেটা এখানে দেয় নাই বা বোঝা যাচ্ছে না। তাহলে দেখো এই শূন্যস্থান এই অংশ যদি বোল্ড করে দেয় তাহলে এটার আগের ওয়ার্ডটা কি পিপল, এটা কি নাউন। তো মার্কের অংশের আগের ওয়ার্ডটা যদি নাউন হয় তাহলে তোর কী হবে? অ্যাডজেক্টিভ হবে, বুঝছো কিনা? জি আচ্ছা ভাইয়া তারপর এই 2 নাম্বারটা, আই কুড নট আন্ডারস্ট্যান্ড ইট, আমি এটা বুঝতে পারছি না, তাহলে এটা কী হবে? নাউন ক্লজ, কী হবে? ইট দ্বারা মিলে গেছে নাউন, বুঝতে পারছো কিনা? কথা বলো না। জি ভাইয়া দেখো 4 নাম্বারটা পাচ্ছ কেন? মার্ক করা অংশের আগের ওয়ার্ডটা কি আছে বলো তো? গার্ল, এটা কি? এটা একটা নাউন, নাউন অ্যাডজেক্টিভ। তাহলে উত্তর কি হবে? জি ভাইয়া এটা নাও ওকে ফাইন, ক্লিয়ার ক্লিয়ার, বুঝছো? দেখো এতক্ষণ যে প্রশ্নগুলো করছি এগুলো এই অধ্যায়ের মানে রিলেটেড ছিল না, এগুলো 4-5টা অধ্যায়ের রিলেটেড ছিল, এই জন্য তোমরা প্রশ্নগুলো বুঝে না। কিন্তু এখন থেকে প্রশ্নগুলো দেখবে 90% এগুলোই হবে, এখন 1 সেকেন্ড উত্তর করবো, কেমন? আচ্ছা তোমরা সবাই মিউট করো, কেমন? তোমরা সবাই কথা বলছো একসাথে, প্রশ্ন তো বলে দিচ্ছি, আমি এখন ব্যাখ্যা করি, কেমন? সবাই মিউট করে ফেলে, এখন শব্দ হচ্ছে এখানে। ওকে ফাইন, এখানে দেখো হোয়াট হি প্রপোজ ওয়াজ নট অ্যাকসেপ্টেবল, তাহলে এটা সাধারণত ইট দিলে এটা নাউন ফ্রেজ বা ক্লজ হয়ে যায়, তাই না? নাউন ফ্রেজ বা ক্লজ হয়ে যায়, তাই তো কথা। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু এটা ইট দ্বারা মিলাইলে কি হবে? নাউন ফ্রেজ বা ক্লজ হবে। তাহলে এখানে দেখো আছে কিনা, এখানে নাউন ফ্রেজ বা ক্লজ আছে কিনা? আছে, কিন্তু এটা কিন্তু উত্তর দেয় নাই, এটা কিন্তু উত্তর দেয় নাই, তাই না? উত্তর দিছে কি? এ হেড ওয়ার্ড। আচ্ছা আচ্ছা এখন বলো তো এটা কেন উত্তর হয় নাই? নাউন ফ্রেজ হয় না। ফ্রেজ কি এটা কি তোমরা জানো? আমি কি এটা বলছি ফ্রেজ কি তোমাদেরকে? আমি এটা বলছি ফ্রেজ কিভাবে বুঝবে একটা জিনিস ফ্রেজ, এটা কি বলছি তোমাদের আমি? জি ভাইয়া। ফ্রেজ মানে মেইন ভার্ব থাকবে মেইন ভার্ব থাকবে না, থাকবে। আমি বলি কেমন? ফ্রেজ মানে কি একদম সহজ। মিউট করা, পার্টিসিপেল। মিউট করো, আমি বুঝছি তোমরা পারছো। ওকে আমি একদম সহজ করে বলি, যারা জানো তাদেরকে বলি, একদম সিম্পল। ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে যেখানে কি হবে? মেইন ভার্ব থাকবে না, কি থাকবে না? মেইন ভার্ব থাকবে না। তাহলে এখানে দেখো, এখানে মেইন ভার্ব আছে না? দেখো প্রপোজ, এটা একটা মেইন ভার্ব না? আছে মেইন ভার্ব, তার মানে এটা ফ্রেজ হবে না। এটা হইলে কি হইতো? ক্লজ হইতো, কি হইতো? ক্লজ হইতো, যেহেতু মেইন ভার্ব আছে। তার জন্য এটা হচ্ছে না, এই জন্য এখানে এটা হেড ওয়ার্ড হচ্ছে, বুঝতে পারছো কিনা? হেড ওয়ার্ড মানে কি? একটা যে বাক্যের মূল অংশ, এটা এখানে এই বাক্যের মূল অংশ হচ্ছে এই জায়গায়, হি প্রপোজ, প্রস্তাব করেছে, এটা হচ্ছে কথা, ক্লিয়ার? ওকে ফাইন, তারপর আসো এই নাম্বারটা 6 নাম্বারটা। 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা কি বলছে? শূন্যস্থানের আগের ওয়ার্ডটা কি? মাই ব্রাদার, এটা কি? নাউন, তার উত্তর কি হবে? অ্যাডজেক্টিভ, উত্তর কি হবে? ভাইয়া হুম। এর আগের কোশ্চেনটা একটু আরেকবার বলতেন, মানে বুঝতে পারছি। 1 মিনিট।